বলো, অঙ্কটা করতে পেরেছো? হ্যাঁ স্যার, চেষ্টা করেছিলাম। অ্যান্সারটা কত? আমার তো 10.6 বেরিয়েছে। মনে তো হচ্ছে না ঠিক হয়েছে। আর স্যার একবার দেখি, ঠিক বলছি না। হ্যাঁ, 10.02। 10.02 বেরিয়েছে, ঠিক আছে, আমি দেখছি কারণ এখন অ্যান্সার কি আছে। স্যার এই অঙ্কটা করতে গিয়ে একটা অসুবিধা হলো। হ্যাঁ বলো না, কি অসুবিধা আছে? প্যারালাল আর সিরিজ না কোনো কোনো জায়গায় খুব মানে গুলিয়ে ফেলছি, কোনটা প্যারালাল ওই ধরবো জন্যই কোনটা তো সিরিজ। দেওয়া হয়েছে অঙ্কটাই, আমি এমনি এমনি থোড়ি দিলাম। মানে কোনটাকে ভোলানোর জন্য, প্যারালাল ধরবো। ভোলানোর জন্যই দেওয়া হয়েছে অঙ্কটা। ইজি হলে, ইজি হলে কেন দেবো, তাই না? ইজি হলে তো দিতামই না। আচ্ছা দেখো, মেনলি মেনলি পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা তো এ, এই পয়েন্টটা এ হওয়া মানে এই পয়েন্টটা এ হওয়া। আচ্ছা স্যার এই, এই অঙ্কটা শুরু হওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন আছে। বলো। আমরা আগের দিন আপনি যেই হোম টাস্কটা আমাদের দিয়েছিলেন, ওই একটা কিউবের মধ্যে অনেকগুলো রেজিস্ট্যান্স, হুম ওইটা তো আমরা রেজিস্ট্যান্স গুলো জানতাম যে প্রত্যেকটা 1 ওহম করে। হুম তো ওটা আমরা আই দিয়ে শুরু করলাম কেন? ওটা তো আমরা আর দিয়ে শুরু করতে পারতাম, মানে সিরিজ ধরে 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 নাম করে করে সিরিজ তো কোনটা তোমরা প্যারালাল। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে না। তুমি কারণ আমরা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে না, বুঝতে পারলে? ওইখানে প্রবলেম আসবে তোমাদের। যেরকম প্রবলেম। কিরকম প্রবলেম বলতে, ধরো এই তিনটে ব্রাঞ্চকে তুমি কি হিসাবে কনসিডার করবে? সিরিজ হিসাবে কনসিডার করবে, না প্যারালাল হিসেবে কনসিডার করবে, না স্টার হিসেবে কনসিডার করবে, না ডেল্টা হিসেবে কনসিডার করবে? আচ্ছা আচ্ছা। তোমাকে তাহলে ডেফিনিট ওয়ে থেকে স্টার্ট করতে হবে। তো হ্যাঁ তুমি সেই ওয়েটা পাবে না এখানে। হ্যাঁ, যেটা আমাদের এই অঙ্কটাই হচ্ছিল, যদি আমরা আই ধরে শুরু করতাম কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ও এক্ষেত্রে তুমি ওই এই যে ওয়ান ভোল্টেজ যে কনসেপ্টটা তুমি যে কোনো অঙ্কে খাটাতে পারো, ঠিক আচ্ছা। আছে? এটা যে হুম কোনো হুম অঙ্কের জন্য অ্যাপ্লিকেবল। তুমি এখানেও সেই কনসেপ্ট খাটাতেই পারো, কোনো অসুবিধা নেই। হুম। যেমন আমরা এখানটা আই ধরে করতে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না স্টার্ট কোথা থেকে করবো। হুম তো ওটা কোথা থেকে ধরবে, ওটা একটু ডিফিকাল্ট আছে, মানে করতে করতে, প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে আর কি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো, তো এক্ষেত্রে কি করতে হবে? ধরো এক্ষেত্রে প্রথমে সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পয়েন্টকে মার্কিং করতে হবে। ধরো এই পয়েন্টটা এ হওয়া মানে এই পয়েন্টটা এ হওয়া, এই পয়েন্টটা বি হওয়া মানে এই পয়েন্টটা বি হওয়া। এবার তুমি দেখো, এই পয়েন্ট শর্ট সার্কিটেড মানে এইটাও এ পয়েন্ট, এই পয়েন্ট শর্ট সার্কিটেড তার মানে এটাও এ পয়েন্ট। এবার এটার সঙ্গে এটা শর্ট সার্কিট তার মানে এটাও এ পয়েন্ট, ইভেন এটাও এ পয়েন্ট, ইভেন এই পয়েন্টটাও এ পয়েন্ট, কারণ দেখো প্রত্যেক কটা তার দিয়ে জোড়া লাগানো আছে। তো তার দিয়ে জোড়া লাগানো থাকার অর্থ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টই এ পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমি এটা বলতে পারি যে এইখানে যে 50 ওহম রেজিস্ট্যান্সটা আছে এটা না থাকাও সমান। তার কারণ হচ্ছে কারেন্ট কখনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না, দুটো এ পয়েন্টের মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ যেহেতু এটা শর্ট সার্কিটেড হয়ে আছে। তো দুটো এ পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্সেস গুলো এসে পড়বে সেগুলো সবকটা বাতিল। দুটো এ পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্স এসে পড়বে সেটা সবকটা বাতিল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ধরো এরকম প্যারালাল আমি অনেকগুলো ব্রাঞ্চ করেছি, একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার ধরো এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট নাম দিয়েছি আর এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট নাম দিয়েছি। এবার যদি এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে শর্ট করে দিই তাহলে এই দুটো পয়েন্ট একই পয়েন্ট হয়ে যাবে, তার মানে বি ইকুয়াল টু এ পয়েন্ট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তুমি এখানে যতই রেজিস্ট্যান্স লাগাও বা যাই লাগাও, যদি দুটো পয়েন্ট শর্টেড হয়ে থাকে তাহলে বাকি রেজিস্ট্যান্সেস গুলোর কোনো মিনিং নেই, ঠিক আছে? কারেন্ট কারণ সর্বদা সবসময় এই শর্ট সার্কিটের পাথের মধ্যে দিয়ে ফ্লো করবে, এর মধ্যে দিয়ে কখনো যাবেই না। তার মানে এই রেজিস্ট্যান্সেস গুলো কোনো মিনিং থাকবে না, তো এইগুলো আমরা ওপেন সার্কিট হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে? তো সিমিলারলি তুমি দেখো এখানে এ আর বি দুটো পয়েন্ট পেয়েছো, আর এই যে নিচের দিকের যে পয়েন্টটা আছে, নিচের দিকের একটা পয়েন্টকে তুমি সি পয়েন্ট ধরতে পারো। এটাও সি, এটাও সি এবং এটাও সি। এইভাবে তুমি যদি আইডেন্টিফাই করো, দেখবে তোমার কাছে তিনটে পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট আছে, একটা বি পয়েন্ট আছে, একটা সি পয়েন্ট আছে, ঠিক আছে? আমি এরকম ভাবে যদি দেখাই, তাহলে এবার তুমি দেখো যে এ আর বি এর মাঝখানে কি আছে। প্রথমত তোমাকে বলেছে যে এ আর বি এর মাঝখানে রেজিস্ট্যান্সটা বার করতে হবে, 1 নম্বর। এবার তারপরে বলেছে দেখো যে এই ছবি থেকে এ আর বি এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স এসে পড়েছে, এই যে হ্যাঁ এসেছে, এই যে এ আর বি এর মাঝখানে, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কত? 50 ওহমের, ঠিক আছে? আচ্ছা,
এ আর সি এর মাঝখানে কতগুলো রেজিস্ট্যান্স আছে? এ আর সি এর মাঝে দুটো রেজিস্ট্যান্স আছে 50-50, তার মানে এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝখানে দুটো রেজিস্ট্যান্স প্যারালালি এরকম ভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম? এবার দেখো বি আর সি এর মাঝখানে একখানাই রেজিস্ট্যান্স আছে, তার মানে বি আর সি এর মাঝখানে কি আছে? একটাই রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটাই 50 50 50 50। ঠিক আছে, তাহলে তুমি কি পাচ্ছ দেখো হিসাব করে, এই দুটো 50কে প্যারালাল আছে, তাহলে সিরিজ করলে কত হবে? সবসময় মনে রাখবে দুটো আর যদি প্যারালাল থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়? R/2 হয়ে যায়। ঠিক আছে, তাহলে 50-এর জন্য হবে কত? 25। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কত পেলাম? 25 ওহম পেলাম। ঠিক আছে, এবার এই 25 ওহমের সঙ্গে এইদিকে 50 ওহমটা কিসে আছে? সিরিজে আছে। ঠিক আছে, সিরিজে আছে, আর তারপর তোমার এখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, এটাও এ পয়েন্ট এটাও বি পয়েন্ট আমরা ধরতে পারি। আর এ আর বি এর মাঝখানে কি আছে? আবার এখানে একটা 50 ওহম লাগানো আছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি আলটিমেটলি কি পাচ্ছ? তুমি আলটিমেটলি দেখো 25 আর 50 75 দুটো সিরিজ, আর 75-এর সঙ্গে 50 আবার প্যারালাল, মানে 75 প্যারালাল 50 যদি ডিটারমাইন করার চেষ্টা করো তাহলে তুমি আর এ বি পেয়ে যাবে। ঠিক আছে, মানে এই দুটোকে তুমি সিরিজে কানেকশন করলে তাহলে 75 ওহম পেলে, আবার 75-এর সঙ্গে 50টা কি প্যারালাল আছে, 75 আর 50 প্যারালাল করলে তুমি আর এ বিটা পাবে। এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কত রেজিস্ট্যান্স আছে ইকুইভ্যালেন্ট সেটা পেয়ে যাবে। আর এটা কত হচ্ছে? 75 × 50 / 125, 75 3, 25-এর 5, আর এটা হচ্ছে 10, তার মানে 30 ওহম। বুঝতে পারলে কি করলাম কাণ্ড? বুঝতে পেরেছি। হ্যাঁ দেখো, যদি ঝড়ের বেগ মনে হয় আসতে বলতে রাজি আছি, কিন্তু স্যার শুধু একটা সমস্যা হচ্ছে, যেরকম এখানটা যেটা ছিল না, হুম এ আর সি এর মধ্যে আহ, দুটো যেটা ছিল সেটা প্যারালাল বুঝতে পারলাম, কিন্তু সি আর বি এর সঙ্গে এটা কি করে মানে সিরিজ হলো সেটা একটু উলিয়ে যাচ্ছে। সি আর বি এর মধ্যে কি করে সিরিজ হলো? না 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 না, তাহলে এ আর সি এর মধ্যে যে দুটো আছে সেই দুটো প্যারালাল, হলো 50-50। হুম এই দুটোর সঙ্গে এইটা। এইটা, হ্যাঁ। হ্যাঁ এটা তো বি আর সি এর মাঝখানে দেখবে, বি আর সি তে এটা বি এটা সি, তাহলে একদিকে এ আছে একদিকে সি আছে একদিকে বি আছে, তুমি কি দুটো পয়েন্টের মধ্যে চেক করছো না? দেখো এ পয়েন্ট আর বি সি পয়েন্টের মধ্যে দুটো রেজিস্ট্যান্স আছে, তুমি দুটো রেজিস্ট্যান্স দেখিয়ে দিয়েছো। সি পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটাই রেজিস্ট্যান্স আছে 50 ওহম, সেটা তুমি দেখিয়েছো। আর এখানে যদি আরো দু চারটে রেজিস্ট্যান্স থাকতো তখন আমি এখানে আরো দু চারটে দেখাতাম পরপর। বাট এ এর সঙ্গে সি আর সি এর সঙ্গে বি হলে এ সি তো এ সি বি তে একটা সিরিজ কানেকশন হচ্ছেই তো, কিন্তু অটোমেটিক। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে তো পয়েন্টে যোগ লাগানো আছে, জোড়া লাগানো আছে। দেখো আমি তোমাদের স্যার, ওই তিনটে রেজিস্ট্যান্স কেন নিলেন না একবার বলবেন? কোন তিনটে বলো দেখি? ওই এই ওই তিনটে তিনটে এই তিনটে রেজিস্ট্যান্স, কেন হ্যাঁ নিলাম না? হ্যাঁ তার হ্যাঁ। কারণ হচ্ছে দেখো এ দুটোই সবকটা এ পয়েন্টের মাঝখানে পড়েছে। এটা যদি এ পয়েন্ট হয় তার মানে এই পয়েন্টটা এ, তাহলে এই পয়েন্টটাকে আমি এ বলতে পারবো কারণ শর্ট সার্কিটেড। আবার এই পয়েন্টটা এ কারণ শর্ট সার্কিট, এটাও জোড়া লাগানো, এটাও জোড়া লাগানো, ইভেন এটাও জোড়া লাগানো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? তার মানে আমি দেখতে পাচ্ছি যে দুটো এ পয়েন্টের মাঝখানে শুধুমাত্র শর্ট সার্কিটের পাথ ছাড়াও আরো কিছু রেজিস্ট্যান্সেস এসে চলে আসছে। বাট আমরা জানি কি, আমরা জানি যে যদি কোনো শর্ট সার্কিটেড পার্ট থাকে তো কারেন্ট তো কখনো ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবেই না, কেবলমাত্র শর্ট সার্কিটেড পাথের মধ্যে দিয়ে ফ্লো হবে। তার মানে কি? তার মানে এই রেজিস্ট্যান্স গুলো থাকাও যা না থাকাও তাই, এগুলো ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে, তো ওই জন্য এটা কেটে দিয়েছি। বুঝতে পেরেছি। হুম, ওই জন্য এটা কেটে দিয়েছি। এটা কপি করে নাও, এটা হয়ে গেলে বলবে। ঠিক করে বুঝে বুঝে লিখে একটু লিখে নেবে, হ্যাঁ নোটগুলো লিখে নেবে যেগুলো যেগুলো বললাম।
হ্যাঁ স্যার হয়ে গেছে। বুঝছো তো? হ্যাঁ। দেখো, আচ্ছা আগের দিন তোমাদের কেসিএল এর একটা অঙ্ক করতে দিয়েছিলাম, সিমিলারলি আমি আরো একটা অঙ্ক করতে দিচ্ছি কেসিএল এর। এই অঙ্কটা করার চেষ্টা করো। ধরো এরকম বলেছে 60 ভোল্টের একটা ব্যাটারি আছে, 60 ভোল্টের একটা ব্যাটারি আছে এখানে 1 নম্বর। তারপর পরপর দুটো রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে, এদিকে একটা আছে। কত ধরবে ধরে নাও, এটা 80 ওহম, এটা ধরে নাও 10 ওহম, এইদিকে একটা ধরে নাও সে 4 ওহম, এদিকে একটা ধরে নাও 2 ওহম। এভাবে কনসিডার করো। এইখানে একটা রেজিস্ট্যান্স ধরো, এখানে একটা কারেন্ট সোর্স ধরো। এবার এগুলো সব জোড়া লাগিয়ে দাও, ঠিক আছে? এইবার ধরো ফর এক্সাম্পল আমি বলে দিই এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ধরবে, যেখানে এটা 1 ওহম ধরে নাও, আর এটা 1 অ্যাম্পিয়ার ধরে নাও, ঠিক আছে? এই কারেন্টটাকে ধরে নাও সাপোজ আই এক্স একটা কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে ফর এক্সাম্পল। আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে দ্যাট ইজ ভিএক্স, ঠিক আছে? কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ আইএক্স, আর যে তোমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভিএক্স। এখানে আর একটা ইনফরমেশন বলে দিয়েছে যে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার, এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। 60 ভোল্টস অ্যাট 5 অ্যাম্পিয়ার, এটা সাপোজ 80, এটা সাপোজ 10, এটা সাপোজ 4, এটা সাপোজ 2, এটা সাপোজ 1। এটা বলেছে কারেন্টের মান হচ্ছে আইএক্স, আর এখানে ভিএক্স বলে দিয়েছে, ঠিক আছে? আমাদের ডিটারমাইন করতে বলেছে যে ক্যালকুলেট আইএক্স অ্যান্ড ভিএক্স, আইএক্স কত হবে আর ভিএক্স কত হবে এটা ডিটারমাইন করতে বলেছে, ঠিক আছে? আইএক্স এবং ভিএক্স কত হবে সেটাকে ডিটারমাইন করতে বলেছে। আইএক্স এবং ভিএক্স কত হবে এটাকে ডিটারমাইন করতে বলেছে। এটাকে 80 ওহম নয়, একটু ছোট করে দাও, 8 ওহম করে দাও। 80 ওহম অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আমাদের এটাকে বার করতে হবে, ভিএক্স বার করতে হবে, আইএক্স বার করতে হবে, ঠিক আছে? এই 1 অ্যাম্পিয়ারটা দেওয়া নেই, 1 অ্যাম্পিয়ারটা দেওয়া নেই। ভিএক্স আর আইএক্স এগুলোকে ডিটারমাইন করতে বলেছে, শুধু এইগুলো দেওয়া আছে। বলো কি করে বার করবো? সর্বপ্রথম তোমাকে এইগুলো বলার আগে একটা জিনিস বলি। দেখো, যদি আমি এরকম ভাবে একটা সিম্বলকে শো করি, দিস সিম্বল একটা প্লাস একটা মাইনাস লেখা আছে, এটা একটা ভোল্টেজ সোর্সকে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার এই ধরনের ভোল্টেজ সোর্সকে তোমরা যদি কোনো অন্য কিছু লেখা না থাকে, তো এগুলোকে তোমরা বলবে আইডিয়াল ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আইডিয়াল ভোল্টেজ সোর্স বলবে। আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা যেটা দেখাই না সেটা হচ্ছে একটা সিরিজের রেজিস্ট্যান্স দেখানো উচিত, যেটা আমরা আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে দেখাই না। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের জন্য সিরিজ রেজিস্ট্যান্সটাকে আমরা 0 ধরে নিই। ধরো এটা আর এসি সিরিজ রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলতে পারো এটাকে। তো আর এসি আর আর ইন্টারনালটাকে আমরা এখানে 0 ধরে নিই, ঠিক আছে? বাট এখানে সাম অ্যামাউন্ট অফ যখন ভোল্টেজ সোর্স দেখানো হয়, রেজিস্ট্যান্স দেখানো হয়, সেটাকে প্র্যাকটিক্যাল সোর্স বলে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বলে, ঠিক আছে? এইবার সিমিলারলি যদি কারেন্ট সোর্সের কথা বলতে চেষ্টা করি, কারেন্ট সোর্স মানে কি? কারেন্ট সোর্স মানে হচ্ছে এরকম একটা অ্যারো দিয়ে দেখানো হয়, দিস ইজ বেসিক্যালি ইওর কারেন্ট সোর্স, একটা অ্যারো দিয়ে। এবার এই কারেন্ট সোর্সের মধ্যে সবসময় জানি রাখবে ভোল্টেজ সোর্সের জন্য একটা ভোল্টেজের মাপ দেওয়া হয়, ভোল্টেজের মান দেওয়া থাকে সাপোজ সে ভিএস, আর কারেন্ট সোর্সের জন্য সাপোজ একটা কারেন্ট দেওয়া থাকে আই, ঠিক আছে? তো আইডিয়াল কারেন্ট সোর্স আমরা বলবো যদি কোনো রেজিস্ট্যান্স না দেখানো থাকে। বাট যদি প্যারালালে একটা রেজিস্ট্যান্স দেখানো হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, ঠিক আছে? যখন প্যারালালে আমি একটা রেজিস্ট্যান্সকে শো করছি, এটাকে বলা হয় হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। দিস ইজ আ প্র্যাকটিক্যাল
current source, and this is a ideal current source, ideal current source. ঠিক আছে, এবার প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে যেরকম আমরা ধরলাম যে এখানে তোমার কি বলবো একটা রেজিস্ট্যান্স রয়েছে প্যারালালে, এর ক্ষেত্রে আমরা প্যারালালে কোনো রেজিস্ট্যান্সকে কনসিডার করি না কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবে যখন কোনো সার্কিটে আমরা আইডিয়াল কারেন্ট সোর্সের কথা বলছি, আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে থাকে ইনফাইনাইট, ঠিক আছে, ইনফাইনাইট ভ্যালু রেজিস্ট্যান্সকে কনসিডার করি, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যখন ধরি তখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে জিরো ধরে নিই, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে জিরো ধরে নিই, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। ওই জন্য আমি দেখবে তোমাদের পরে বলবো আইডিয়াল ভোল্টেজ সোর্সকে তোমরা যদি পরে যখন সুপারপজিশন থিওরেম পড়াবো তখন দেখতে পাবে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জিরো হওয়ার জন্য আইডিয়াল ভোল্টেজ সোর্সকে যখন রিপ্লেস করা হয় তখন বেসিক্যালি আমরা একটা শর্ট সার্কিট দিয়ে আইডিয়াল ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করি। আইডিয়াল ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করা হয় কি দিয়ে? শর্ট সার্কিট দিয়ে। শর্ট সার্কিট মানে তার দিয়ে জোড়া লাগানো দুটো পয়েন্টকে, ঠিক আছে। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, কেন? তার কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জিরো হয় বলে। ঠিক সেই রকম ভাবে একটা কারেন্ট সোর্সকে, আইডিয়াল কারেন্ট সোর্স যদি থাকে তাকে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করি। তার কারণটা কি? তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট হওয়ার মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে কোনো কানেকশন নেই, ঠিক আছে। এইটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের মধ্যে ফারাক। এটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স আর প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের মধ্যে ফারাক, ঠিক আছে। তো এইটা যখন বলছি তখন এই বিষয়ে আরো দু চারটে পয়েন্ট বলে দিই। সেটা হচ্ছে যে দেখো চারটে টাইপের সোর্স হয়। একটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, একটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তার মানে হচ্ছে একটা ডায়মন্ড শেপ আমরা ড্র করি, তার মাঝখানে একটা ভোল্টেজের মার্কিং দিই, আর এখানে যে টার্মিনাল এর এক পাশে যে ভোল্টেজটা থাকে সেটাকে ভিএক্স দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স আর নর্মাল সোর্সের মধ্যে ফারাকটা কি? ডিপেন্ডেন্ট সোর্স কোনো অ্যাক্টিভ নেটওয়ার্কের মধ্যেই প্রেজেন্ট থাকে। অ্যাক্টিভ নেটওয়ার্ক মানে কি? অ্যাক্টিভ নেটওয়ার্ক মানে হচ্ছে যে যারা এনার্জি স্টোর করতে পারে, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে সার্কিটে প্রেজেন্ট থাকা অন্য কোনো প্যারামিটারের উপরে, সার্কিটে প্রেজেন্ট থাকা অন্য কোনো প্যারামিটারের উপরে এই ভোল্টেজটা ডিপেন্ড করবে। তো সিমিলারলি কারেন্ট সোর্স মানে কি? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স মানে হচ্ছে আলটিমেটলি সোর্সটা একটা কারেন্ট সোর্স, বাট এখানে যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট যেহেতু বলা আছে ওই জন্য হয়তো টার্মিনাল ভোল্টেজকে আমরা ভিএক্স দিয়ে দেখাবো। মানে ভিএক্স হচ্ছে কি? একটা কারেন্টের ম্যাগনিটিউড, ঠিক আছে, যেটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে রয়েছে। ভোল্টেজ মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজের উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। এই বিষয়ে আমি ডিটেল আরো বলবো, অসুবিধা নেই। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে হচ্ছে তখন একটা আইএক্স একটা কারেন্ট আছে, বাট আইএক্স কারেন্টের জন্য কি হচ্ছে? একটা ভোল্টেজ ইন্ডিকেট করছে। আইএক্স দিয়ে আমরা একটা ভোল্টেজকে দেখাচ্ছি, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স মানে হচ্ছে বেসিক্যালি একটা কারেন্ট সোর্স যে কারেন্ট সোর্সটা অন্য একটা ব্রাঞ্চে কারেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে, ঠিক আছে। এটা কিরকম করে বুঝবো স্যার? ধরো আমার কাছে এরকম একটা ভোল্টেজ সোর্স আছে প্লাস মাইনাস, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো যদি এটা দুই ওহম হয়, এটা যদি 2 ওহম হয়, এটা যদি 10 ভোল্ট হয়, তাহলে কত হবে? এর মধ্যে দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 2.5 অ্যাম্পিয়ার। তা 2.5 অ্যাম্পিয়ার কি করবে? এখানে প্লাস মাইনাস 5 ভোল্টের ড্রপ করবে, এখানেও প্লাস মাইনাস 5 ভোল্টের ড্রপ করবে। এবার এই যে 5 ভোল্ট ড্রপটা হয়েছে, এই 5 ভোল্ট ড্রপের রেসপেক্টে এই 5 ভোল্ট ড্রপটাকে আমরা এই সার্কিটের মধ্যে কোনো একটা প্যারামিটার হিসেবে আইডেন্টিফাই করতে পারি বা মার্ক করতে পারি, ঠিক আছে। এটা ভোল্টেজ সোর্স হিসেবে আমি এখানে দেখাতে পারি। এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে তুমি এটাকে রিমুভ করে দিতে পারো। রিমুভ করে দিয়ে এমন ভাবে করতে পারো যে এই সার্কিটটাকেই তুমি চেঞ্জ করে এরকম লিখতে পারো। ফর এক্সাম্পল প্লাস মাইনাস, এখানে রেজিস্ট্যান্স রয়েছে, আর এখানে তুমি একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে দেখাতে পারো। প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স দিয়ে দেখালে, যেখানে তুমি এখানে প্লাস মাইনাস বললে এইটা হচ্ছে ভিএক্স আর এর টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে ভিএক্স। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখানে এমন একটা সোর্স আছে যার টার্মিনাল ভোল্টেজটা ডিপেন্ড করছে এই এলিমেন্টটার উপরে। এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সের উপরে এই ভোল্টেজটাও ডিপেন্ড করছে,
ঠিক আছে? তো এই রকম রিলেশনশিপ যখন আমরা দেখতে পাই একটা অন্য সার্কিট প্যারামিটারের উপরে কোনো একটা সোর্সের ভোল্টেজ বা কারেন্ট ডিপেন্ডেন্ট হয়, ইন দ্যাট কেস সেগুলোকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সেস বলে থাকি। ঠিক আছে? এইটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে? এই কথাগুলো একটু লিখে নাও। ভোল্টেজ ডিপেন্ডেন্ট, সিএস মানে হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সরি ভোল্টেজ সোর্স, সিডিভিএস লেখা যায় না, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে? তো এইভাবে তোমরা জিনিসগুলোকে দেখাতে পারো, এইভাবে জিনিসগুলোকে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। তো এই হলো সোর্সেস এর ব্যাপার, কত রকমের সোর্স হয়, কি হয় না হয়, আর এইরকম ডায়মন্ড সোর্স দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় না করতে হয় সব দেখিয়ে দেবো তোমাদের। তো এই পার্টটা যদি একটু নোট করে নাও, তারপরে ওই অঙ্কটা করবো। তাহলে সোর্সেস কত রকমের হয় বুঝতে পারলে তো? হ্যাঁ। হুম, সোর্সেস কত রকমের হয় বুঝতে হবে। হ্যাঁ, হ্যালো, বলো, একটু পড়াচ্ছি। হুম হুম হুম, ঠিক আছে, সব ঠিক আছে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা ওটা এখনো নিয়ে আসা হয়নি বুঝলি, ওটা নিয়ে আসবো, ওটা লুকিয়ে ওটা নিয়ে আসবো। ওটা এখনো তো প্রেজেন্টে আইটেমটা এখনো রয়েছে তো ওই জন্য আর কি। হুম, ঠিক আছে। ঠিক আছে, আজকে তোর ইয়ে এসেছিল, পল্লবী এসেছিল, ওর কি একটা সাইন করানোর জন্য আমার মনে আছে, আমাকে করিয়ে নিয়ে আসতে হবে ওই রানাদার কাছ থেকে। পল্লবীর কি একটা সাইনের জন্য এসেছিল, তোর এপিডেভিটের জন্য। ওই এপিডেভিটটা করাতে হবে, আমি দেখছি, আমি যাবো রাত্রিবেলা করানোর জন্য। ওই যে আমাদের পাশের বাড়িতে রানাদা থাকে না, ওই রানাদার করে দেবে আর কি সাইনটা। রানাদা বলে একজন আছে, রানা রানা বলে, রাজু রানা, ওই ওই পাশে, ও করে দেবে আর কি। হুম হুম, ঠিক। হুম হুম হুম। হ্যাঁ স্যার, হয়ে গেছে এটা। হয়ে গেছে তো? হ্যাঁ। এবার করো দেখি অঙ্কটা।
কি করে করবে বলো দেখি। হ্যাঁ দেখো, শোনো এদিকে, মন দিয়ে শোনো কি বলছি। দেখো, এখানে 60 ভোল্ট আছে, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে বলো এখানে কতটা ভোল্টেজ ড্রপ হবে? 5 অ্যাম্পিয়ার ইন্টু 8 ওহম, তার মানে কত ভোল্টেজ ড্রপ হবে বলো? 5 অ্যাম্পিয়ারের সঙ্গে 8 গুণ করলে কত ভোল্ট হয়? 40। 40 ভোল্ট। তাহলে 60 ভোল্টের মধ্যে এই লুপটাকে যদি আমি কনসিডার করি, এইটুকু লুপের মধ্যে এইখানেই 40 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তাহলে এখানে কত ভোল্ট ড্রপ হবে? 60 ভোল্টের মধ্যে 40 এখানে চলে গেছে, তাহলে এখানে কত হবে বলো? 60 ভোল্টের মধ্যে 40 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে, তাহলে এখানে কত থাকবে? সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইকুয়াল টু 0। তাহলে 60 আর 40 যদি এখানে হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে 20 ভোল্ট থাকবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 20 আচ্ছা, 20। হুম হুম হুম। হ্যাঁ, 20 ভোল্ট। তাহলে যদি এখানে 20 ভোল্টের ড্রপ হয়, তাহলে এখানে কত কারেন্ট হতে পারে বলো দেখি? 20 ভোল্টের সোর্স আর 10 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কত কারেন্ট হবে এর মধ্যে দিয়ে? 20/10। 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার। দেখো, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখানে 2 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার যাবে? 3। 3 অ্যাম্পিয়ার। যদি এখানে 3 অ্যাম্পিয়ার যায়, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? 3 অ্যাম্পিয়ার ইন্টু 4, 12। 12 ভোল্ট। ঠিক আছে, এবার দেখো এইখানে এইখানে ভোল্টেজ কত ছিল? এখানে 20 ভোল্ট ছিল হ্যাঁ, কি ছিল 20। না? হ্যাঁ, এখানে 20 ভোল্ট ছিল, 20 ভোল্ট থেকে তুমি এখানে যদি 12 ভোল্ট বাদ দাও, তাহলে এখানে কত পড়ে থাকে? 8। 8 ভোল্ট। তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে? প্লাস মাইনাস 8 ভোল্ট। তাহলে এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো? 4। 4 তো। 4। হ্যাঁ হ্যাঁ, তাহলে 4। এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এইখানে কত কারেন্ট দরকার পড়বে আরো? -1। -1, মানে এইদিকে অ্যারোটা দেখালে 1 তাহলে অ্যাম্পিয়ার। 1 হবে শুধু। 1 অ্যাম্পিয়ার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কে দেবে? এই দেবে, তার মানে আইএক্স সমান সমান কত হবে? 1 অ্যাম্পিয়ার হবে। এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কোথা থেকে আসছে? এইখান থেকেই তো আসছে, এই সোর্স থেকেই তো হুম দিচ্ছে। হুম হুম। তাহলে সোর্স এবার কত ভোল্ট? বলো। তার মানে এবার ভিএক্স তো 1ও হচ্ছে। না, VX1 হচ্ছে কি করে দেখো। যদি এদিক থেকে কারেন্ট যায়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 1 ভোল্ট হচ্ছে এই পোলারিটিতে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে তো। হুম। তাহলে হ্যাঁ। এবার আমাকে বলো, যদি এইখানে 8 ভোল্ট হয়ে থাকে, এই ব্রাঞ্চের অ্যাক্রসে 8 ভোল্ট হয়েছে, এই ব্রাঞ্চের অ্যাক্রসে আরো 1 ভোল্ট হয়েছে, তাহলে এই ব্রাঞ্চের অ্যাক্রসে কত হবে? এখানে 8 ভোল্ট, এদিক থেকে এদিকে 8 ভোল্ট, আবার এদিক থেকে এদিকে 1 ভোল্ট, তাহলে এদিক থেকে এদিকে কত হবে এই লুপের জন্য? এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো, দেখো। তো 7 হচ্ছে তো। না, 9 ভোল্ট -1 হচ্ছে। তো। নাইন মাইনাস। ভোল্ট হচ্ছে -1 নয়, 9 ভোল্ট হচ্ছে। ধরো এরকম একটা ভাবো, এটাকে একটা ব্যাটারি ভাবো, এরকম একটা 8 ভোল্টের ব্যাটারি। আর ওই দিকটাকে ভাবো, ওই দিকটাকে দেখো, এদিকে ছোট এদিকে বড়, এদিকে একটা 1 ভোল্টের ব্যাটারি। আর এই পয়েন্টটা ছাড়া আছে, আর এই পয়েন্টটা ছাড়া আছে। তোমাকে বলেছে এই অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বার করতে, এদিকে ভিএক্স বার করতে দিয়েছে। দেখো ভোল্টেজ ড্রপে ব্যাটারিটা কোন দিকে পজিটিভ, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার কারণ এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে টোটাল কত ভোল্টেজ আসছে হ্যাঁ হ্যাঁ, বলো? 9 9 9। 9 ভোল্ট। অঙ্কটা কপি করো ঠিক করে, ঠিক করে বুঝে লিখে নাও এটা। অনুষ্কা বুঝতে পেরেছো দেখো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আমি তোমাদের ওই রকম অঙ্কই করাবো যেগুলো পরীক্ষায় আসবে, একটু বজগট ভজগট টাইপের হবে। যেগুলো ইজিলি হয়ে যাবে সেই জিনিস আমি করাবো না। আমি তোমাদের 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট যেটুকু ক্লাস নেবো, সেটুকু তোমাদের যেটুকু অঙ্ক হবে সেই রকম ধরনের কোশ্চেন তুমি পরীক্ষায় পাবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ। আর যদি না পাও, তাহলে আমাকে দোষ দেবে না। ঠিক আছে, কারণ আমি তো কোশ্চেন সেট করছি না, আমি চেষ্টা করছি কোশ্চেন সেট করার, বাট গেটে নিশ্চয়ই কমন পাবে, তুমি এটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি।
গেটে কি পুরো কমন চলে আসে? না, পুরো কমন আসবে না, প্যাটার্নটা কমন আসবে, স্ট্রাকচারটা কমন আসবে, ভ্যালুগুলো আলাদা থাকবে। ঠিক আছে, সার্কিট থিওরিতে অ্যাজ ইট ইজ কমন চলে আসে। আচ্ছা। মেন হচ্ছে স্ট্রাকচার। তুমি যদি এই বডিটা বোঝো, এই গঠনটা বোঝো, তাহলে তোমার কাছে সবকিছু ইজি হয়ে যাবে। গঠনটা বোঝাটাই হচ্ছে মেন। যারা গঠন বুঝতে পারে তারা সবকিছু করতে পারে। যারা কেসিএল আর কেভিএল ঠিক করে বোঝে তাদের কাছে কোনো কিছুই অসুবিধা হবে না। বাকি সবকিছু জল ভাত বলে মনে হবে। টেকনিকটা মনে রাখবে, টেকনিকটা কিন্তু কাজে আসবে। ঠিক আছে, টেকনিকটা খেয়াল রাখবে। হয়েছে, দেখো। স্যার একটুখানি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও নেই, তুমি করো না, আমার কোনো তারা নেই। তিনটে জিনিস থেকে সবসময় জীবনে দূরে দূরে থাকবে: হাড়ি, ওয়ারি আর কারি। জীবন খুব সুন্দর কাটবে। এই তিনটে জিনিস কখনো শরীরের মধ্যে নিয়ে আসবে না। হাড়ি, ওয়ারি আর কারি, এই তিনটে জিনিসকে খেয়াল রাখবে সবসময়, সব সময় এর থেকে দূরে থাকবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখো, নেক্সট একটা আমি অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করার চেষ্টা করো, আমি জানি না তোমরা করতে পারবে কিনা, তবুও দিচ্ছি। ধরো এদিকে একটা ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস। কত ভোল্ট আছে জানি না, দরকার নেই জানার, পরে দেখছি কি করা যায়। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে ধরো একটা রেজিস্ট্যান্স আমি নিয়েছি, এইখানে ধরো একটা কারেন্ট সোর্স আমি দেখিয়েছি। ঠিক আছে, এইখানে দুটোকে আমি জোড়া লাগিয়ে দিয়েছি।
আর ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দেখিয়েছি, আর এখানে একটা ডায়মন্ড, একটা ডিপেন্ডেন্ট সোর্স নিয়েছি। তোমাদের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কাজ করার সময় টিচারদের মধ্যে কান্নাকাটি দেখলে পাগলা হয়ে যাবে। তো আমি করবো না কান্নাকাটি, আমি তোমাদের ঠিকঠাক শেখাবো, তোমরা চিন্তা করবে না সেই নিয়ে। তো এইদিকে ধরো এখানে একটা কারেন্ট সোর্স আছে। ফর এক্সাম্পল আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি। ধরো দিয়েছে এখানে ভিটা বার করতে দিয়েছে, ঠিক আছে, এখানে ভিটা কত হবে সেটা বার করতে দিয়েছে। আচ্ছা, এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই ভিটা কত হবে বার করতে দিয়েছে, আইটা কত হবে বার করতে দিয়েছে, আর এই কারেন্টের সোর্সটা আইএস কত হবে বার করতে দিয়েছে। প্যারামিটার কি কি দেওয়া আছে এরকম বলে দেওয়া আছে যে এটা 2 ওহম, আর এখানে 2 ভোল্ট আছে, এটা বলে দিয়েছে। এই যে কারেন্ট সোর্সটার ভ্যালু দেওয়া আছে সাপোজ সে 6 অ্যাম্পিয়ার, এইখানে রেজিস্ট্যান্সটার ভ্যালু দেওয়া আছে 3 ওহমস, আর এইখানে প্লাস মাইনাস বলে দেওয়া আছে দিস ইজ 8 ভোল্টস অ্যাট, এখানে 2 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, এটা দেওয়া আছে। এটা হচ্ছে 4 VX দেওয়া আছে। 4 VX কেন দেওয়া আছে, এবার 4 VX টা কি, 4 VX টা হচ্ছে এইখানে ধরো এই দুটো পয়েন্টে যদি আমি, আমার কাছে প্লাস মাইনাস ভিএক্স ভোল্টেজ থাকে, এইখানে দুটো পয়েন্টের মাঝখানে প্লাস মাইনাস ভিএক্স ভোল্টেজ আছে, ঠিক আছে, এরকম একটা জিনিস বলে দিয়েছে। এবার তোমাদের ডিটারমাইন করতে বলেছে এই প্যারামিটার গুলো, দেওয়ার মধ্যে শুধু এইগুলো, এই কটা ইনফরমেশনই আছে, এর থেকে বেশি কিছু কিন্তু নেই। তো এবার চেষ্টা করো দেখি করার, কি করে কি করবো বলো দেখি, যদি কোনো আইডিয়া থাকে। প্রথমে অঙ্কটা কপি করো আগে। আমরা নেক্সট দিন থিওরিটিক্যাল পড়বো, ঠিক আছে, আজকে অঙ্ক করবো, আজকে আরো দুটো যদি অঙ্ক করা যায় তো আরো দুটো অঙ্ক করবো, তারপর নেক্সট দিন থেকে থিওরিটিক্যাল পড়বো। যত এরকম প্রবলেম বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের দিমাগ খুলে যাবে। প্রবলেম প্র্যাকটিস না করলে দিমাগ খুলবে না। অঙ্কটা ঢুকেছো? হ্যাঁ স্যার, ঢুকেছি। এবার দেখো পদ্ধতিটা কিরকম ভাবে করছি ভালো করে দেখো। তুমি কিছু কিছু আইডিয়া এখান থেকে পাবে, যেমন ফার্স্ট অফ অল এখানে 2 ভোল্ট 2 ওহম, তার মানে এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে উপর ওয়ান। থেকে নিচের দিকে, 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ। আচ্ছা, এ দেখো উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে উপর থেকে নিচের দিকে এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে, 4 অ্যাম্পিয়ার। হুম। এইগুলো তোমার কাছে কনস্ট্যান্ট জানা হয়ে গেল।
এবার নেক্সট একটা জিনিস যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের লুপে আমি বলেছিলাম যে একটা লুপের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0 হয়, তার মানে তুমি এখানে এরকম একটা লুপ কনসিডার করতে পারো। দেখো এই একটা লুপকে তুমি ধরতে পারো এরকম একটা, ঠিক আছে, যে লুপের মধ্যে তিনটে ভোল্টেজ আছে, একটা হচ্ছে তোমার 2 ভোল্ট, একটা হচ্ছে তোমার ভিএক্স, একটা হচ্ছে তোমার 8 ভোল্ট। মানে এই 2 ভোল্টটাকে, এই যে 2 ভোল্টটা রয়েছে, এই যে 8 ভোল্টটা রয়েছে, দেখো দুটো একে অন্যের অপোজিট পোলারিটিতে কানেক্টেড আছে। তুমি যে কোনো একটা ডাইরেকশন যদি কারেন্ট ধরো, ফর এক্সাম্পল তুমি যদি এই লুপের মধ্যে, এই যে লুপটা আমি দেখিয়েছি, এই লুপের মধ্যে ধরো এই পোলারিটিতে তুমি কারেন্ট দেখাচ্ছ, এরকম একটা ভাবে তুমি কারেন্টকে শো করছো, তার মানে ধরো এর জন্য কারেন্টের জন্য এটা +2 ভোল্ট হবে, কারণ যেদিকে ভোল্টেজের ডাইরেকশন সেদিকে কারেন্টের ডাইরেকশন 1 নম্বর মিটলো। ভিএক্স ভিএক্স অনুযায়ী কারেন্টের ডাইরেকশন উল্টো দিকে, তার মানে -ভিএক্স হবে। আর এই 8 ভোল্টের রেসপেক্টেও -8 ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ভিএক্স এর ভ্যালু কত পাবে? ভিএক্স এর ভ্যালু পেয়ে যাবে -6 ভোল্ট। তার মানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে? -6 ভোল্টেজ আছে। কি বললাম বুঝতে পারলে? এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কত ভোল্টেজ তার মানে আমার কাছে এসে পৌঁছলো? -6 ভোল্ট। যে পোলারিটিটা মার্ক করা আছে তার ঠিক উল্টো পোলারিটিতে ভোল্টেজ আছে, বা -6 ভোল্ট ভোল্টেজ আমার কাছে রয়েছে। যদি এই জিনিসটা বোঝা গিয়ে থাকে তো বলো, যদি না বোঝা গিয়ে থাকে আমি আবার বলবো। কিভাবে এটাকে 6 ভোল্ট বার করলাম, বা কোন রূপটা কোন দিকটা ধরে বার করলাম, সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, একবার বলবেন। হ্যাঁ, দেখো এইখানে একটা লুপ আমি কনসিডার করেছি, এইটাকে, এই ভেতর দিয়ে এইখানে আমি একটা লুপ কনসিডার করেছি এরকম। আমি বলেছিলাম একটা লুপের ক্ষেত্রে কি হয়, সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হুম। যে লুপটা আমি বারবার হাইলাইট করছি, এই লুপের এক মধ্যে যদি ভোল্টেজ ড্রপটা বার করতে চাই, তাহলে সেই ভোল্টেজ ড্রপটা বার করলে কত হবে? আমি যদি এদিক থেকে এদিকে কারেন্ট ধরি এরকম ভাবে, তার মানে এর জন্য কারেন্টের ডাইরেকশন কি পজিটিভ, যেদিকে ভোল্টেজের ডাইরেকশন রয়েছে সেদিকেই মেন কারেন্টের ডাইরেকশন আছে, এই যে লুপ কারেন্টের ডাইরেকশন আছে, ওই জন্য 2 ভোল্টটাকে পজিটিভ ধরেছি। এইখানে দেখো কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে, বাট ভোল্টেজের ডাইরেকশন উল্টো দিকে, তার মানে কি হবে? মাইনাস হবে, ওই জন্য -ভিএক্স লিখেছি। আবার দেখো এদিকে উপর থেকে নিচের দিকে কারেন্টের ডাইরেকশন, বাট এর জন্য কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? উপরের দিকে হবে, তার মানে অপোজিট ডাইরেকশন, ওই জন্য -8 ভোল্ট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? ভিএক্স ইকুয়াল টু -6 ভোল্ট। ভিএক্সটা বার করা আমার কাছে দরকার আছে, আমি ওই জন্য ভিএক্সটা আগে ডিটারমাইন করলাম। ভিএক্সটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কি বললাম বুঝতে পারলে? দেখো, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো তো। তাহলে এবার আমাকে বলো, যদি ভিএক্স ভোল্টেজ এইখানে আসে, হ্যাঁ, ধরো এইখানে যেটা আমি আলটিমেটলি পেলাম যে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে ভিএক্স ভোল্টেজ আছে, ঠিক আছে, দ্যাট ইজ 6 ভোল্ট। এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস যদি হয়, এদিকে 6 ভোল্ট যদি হয়, তার মানে কি বলতে চাইছি আমি, কত কারেন্টের কথা বলছি, এদিকে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো? এই কারেন্টটাকে আমরা কি ডিটারমাইন করতে পারবো এখান থেকে? ওটা কি 2 হবে? 2 হবে, কিন্তু কিরম করে হবে সেটা আমি জিজ্ঞেস করছি। আমি ঠিক আছে, জাস্ট সেটা আমরা পরে দেখছি, দাঁড়া 1 মিনিট, সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আর কি আমরা করতে পারি? দেখো ভিএক্স এর ভ্যালু যখন বেরোচ্ছে 6, তার মানে এটা কত কারেন্ট হচ্ছে? ভিএক্স এর ভ্যালু বেরোচ্ছে 6, মানে -6, তার মানে -6 করলে কত হবে? -24, তাই তো? দেখো -24 হচ্ছে তো, হ্যাঁ, -24 অ্যাম্পিয়ার। তাহলে -24 অ্যাম্পিয়ার মানে কি? -24 অ্যাম্পিয়ার মানে এইদিকে 24 অ্যাম্পিয়ার, হ্যাঁ, এদিক বরাবর -24 মানে এদিক বরাবর 24। তার মানে দেখো এইখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এদিকে 24 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে কত কারেন্ট আছে এখানে? 24 প্লাস 4, 28 অ্যাম্পিয়ার এইখানটাতে। দেখো বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, যদি তাই হয়, তার মানে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের এন্টারিং কারেন্ট কত আছে? এটাও 28 অ্যাম্পিয়ার আছে, কারণ এই 28 অ্যাম্পিয়ারটা কোত্থেকে আসছে? এদিক থেকেই তো আসছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানেও 28 অ্যাম্পিয়ার আছে, তাহলে তার জন্য এখানেও 28 অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে এখানে যদি 28 অ্যাম্পিয়ার হয়, তার মানে এখান থেকে 6 ঢুকছে, তার মানে এখানে কত হবে? 22 অ্যাম্পিয়ার হবে। 22, হ্যাঁ।
তাহলে এখানে যদি 22 হয়, এখানে যদি 1 হয়, তাহলে এখানে কত হবে? 21 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ দেখো 21। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। দেখো কি বললাম, বুঝতে পারলে কিনা দেখো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এতক্ষণে। তারপরে কোন দিক দিয়ে কত 21 করে দিলাম, বুঝতে পারলে? তো এটা 21 হবে না, এটা 23 হবে। কেন 23 হবে কিসের জন্য? 23 এই কারণে হবে, এই হ্যাঁ 23 হবে মানে 23, হ্যাঁ হ্যাঁ ঠিক ইনকামিং আছে। কারেন্ট হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, 23 হ্যাঁ অন্য জায়গায় কোনো সম্পর্ক আমাদের দিয়েছি না, যেখানে আমরা এটা বার করতে পারি না। স্যার বলছি আপনার কথা দেখো খুব এটা বার কেটে করার কাছে যাচ্ছে। অপশন আছে। কি বললেন এতক্ষণ বুঝতে পারিনি কিছু। কথা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ দেখো এখানে আমি বলতে চাইছি যে এই ভোল্টেজটা কত হবে। দেখো এখানে দুটো, এখানে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের কাছে কত ভোল্টেজ আছে? 2 ভোল্ট আছে, ঠিক আছে। আবার দেখো এইখানে তো এই ভোল্টেজ সোর্সটাও লাগানো আছে, তার মানে এই ভোল্টেজ সোর্সের টার্মিনালে যা ভোল্টেজ আছে এই রেজিস্ট্যান্সের একটা তো একই ভোল্টেজ আছে। তো ওই জন্য আমরা এই ভিটাকে 2 ভোল্টের সঙ্গে ইকুয়াল লিখতে পারবো। ধরো এরকম একটা ব্যাটারি আছে, এটাকে ভি লেখা আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স লেখা আছে, বলছে এখানে 2 ভোল্ট ড্রপ হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এইখানে 2 ভোল্ট থাকাও যায়, এখানেও তো তার মানে 2 ভোল্টই আছে, তাই না? দেখো এখানে 2 ভোল্ট দেখিয়েছে, তার মানে এর অ্যাক্রসে কত ভোল্টেজ আছে? এর অ্যাক্রসে 2 ভোল্ট আছে, তার মানে এখানে ভিটা কত হবে? 2 ভোল্ট হবে। তাহলে আমাদের এখানে ভি বেরিয়ে গেল। ভি কত বেরোলো? 2 ভোল্ট। আই কত বেরিয়েছে? 23 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে এবার যদি তুমি এইখানে ক্যালকুলেট করতে চাও, এখানে ক্যালকুলেট করতে গেলে কি পাবে বলো? এখানে আমার আইএস টা বার করতে হবে, এই কারেন্টটা বার করতে হবে। তার মানে আইএস কারেন্ট অ্যাকচুয়ালি কোনটা? আইএস কারেন্টটা হচ্ছে, তুমি যদি এইখানে কেসিএল অ্যাপ্লাই করো, ঠিক আছে, বা এই যে কোনো একটা পয়েন্ট যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাবে? তুমি এরকম একটা পাবে, দেখো এই যে 28 অ্যাম্পিয়ার কারেন্টটা ঢুকছে, দ্যাট ইজ নাথিং বাট আইএস প্লাস I3 ওম। মানে এই 28 অ্যাম্পিয়ার কারেন্টটাই অ্যাকচুয়ালি আইএস এর মধ্যে দিয়ে যাবে, আবার I3 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়েও যাবে। এবার I3 ওম মানে তুমি এই মাত্র বললে, তোমরা জানো আইএস প্লাস সাপোজ ভিএক্স বাই 3। ভিএক্স কত আছে? ভিএক্স আছে তোমার -6, তাহলে -6/3। তাহলে আইএস -6 ডিভাইডেড বাই 3। তাহলে আইএস সমান সমান কত হচ্ছে? 28 প্লাস 2, 30 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 28 প্লাস 2 কত হচ্ছে? 30 অ্যাম্পিয়ার হচ্ছে। বুঝতে পারলে কি করলাম? দেখো এর মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে উল্টো ডাইরেকশনে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে পোলারিটিটা উল্টো। আমি এখানে যা কারেন্টের ডাইরেকশন ধরেছি দ্যাট ইজ 30 অ্যাম্পিয়ার, আর এদিকে কত কারেন্টের ডাইরেকশন আমি উল্টো দিকে ধরতে হবে, তখন আমাকে উল্টো দিকে কত আসছে? 2 অ্যাম্পিয়ার আসছে। তাহলে এইখানে যদি তুমি এই পয়েন্টের রেসপেক্টে দেখো, এখানে 2 অ্যাম্পিয়ার ঢুকছে, এখানে 28 অ্যাম্পিয়ার ঢুকছে, আর এখান থেকে 30 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে 30 স্যার অ্যাম্পিয়ার। আপনি IS প্লাস I3টা কোথায় করলেন? এই এই পয়েন্টে কেসিএল লাগাও, এই পয়েন্টে, এই পয়েন্ট এতে কেসিএল লাগাও। পয়েন্ট এতে কেসিএল লাগালে দেখো 28 অ্যাম্পিয়ার ঢুকলো, সেই হ্যাঁ 28 অ্যাম্পিয়ারটা এই দিক দিয়ে বেরিয়ে গেল একটা কারেন্ট হিসেবে, আর এদিক দিয়ে বেরিয়ে গেল একটা কারেন্ট হিসেবে। এবার এই দিকে যে কারেন্টটা বেরিয়ে গেল, সেই কারেন্টটা কত? -2 অ্যাম্পিয়ার হচ্ছে। আর এদিকে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটা কত হচ্ছে? সেটা আইএস হচ্ছে। তাহলে এখানে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে কি পাবে? এখানে কেসিএল অ্যাপ্লাই করলে এটা পাবে 28 ইকুয়াল টু আইএস -2। তাহলে আইএস সমান সমান 30 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ ঠিক এখানে আছে। এখানে -2 কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখো কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এদিকে। তাহলে এদিক থেকে এদিকে -2, এদিক থেকে এদিক থেকে এদিকে যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এদিক থেকে এদিকে কত হবে? -2 হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। সেইভাবে আমরা লিখেছি। ঠিক আছে, বারবার অসুবিধা নেই, জিজ্ঞেস করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাড়াহুড়ো নেই আমার, কোনো জিনিসে তাড়াহুড়ো করবে না। হাড়ি বাড়ি আর কারি, এই তিনটে জিনিস থেকে সারা জীবন দূরে থাকবে। ঠিক আছে, নালে জীবন অন্ধকার হয়ে যাবে। কারি মানেটা কি? কারি মানে হচ্ছে তরি তরকারি। আচ্ছা। তুমি ধরো এখন খুব পছন্দ হলো, দোকানে গেলে, দোকানে গিয়ে মানে কিছু একটা খেয়ে নিলে, চিকেন চাপ। তুমি চিকেন চাপে চিকেনটা খাবে, কারিটা খাবে না, কারিটা বাদ দিয়ে দাও, শরীর ভালো থাকবে। ঠিক আছে। স্যার আগের দিনই তো চিকেনটা বাদ দিতে বললেন। না, আগের দিন তো বলেছি চিকেনটা বাদ দিলে, ওটা বাদ দিলে তো আরো ভালো হয় আর কি।
তাহলে খাওয়াই যাবে না, মানে তাহলে তো ডিশটাই খাওয়াই খাওয়া যাবে যাবে না, না, দুটোই বাদ, সব বাদ। ওটাই অর্ডার করাই যাবে না। ওরা অর্ডার করেই যাবে না আইটেমটা। আমাদেরকে মানে কি বলবো, সেই আকবর মনে আছে, আকবরের একটা ইয়ে বেরিয়েছিল, ধর্মগ্রন্থ, নাম শুনেছো? না। দিনী ইলাহির নাম শুনুনি? হ্যাঁ, দিনী ইলাহি কে কে নিয়েছিল? তা জানি না। দুটো লোক নিয়েছিল। আকবর এই দিক দিয়ে খুব ভালো ছিল। আকবরের এই দিনী ইলাহি কেবলমাত্র বীরবলকে দিয়েছিল, বীরবল নিয়েছিল, আর মনে হয় আকবরের স্ত্রী নিয়েছিল। ঠিক আছে, তো এই দুজন ব্যক্তিকেই ও কেবলমাত্র দিয়েছিল সেই দিনী ইলাহি। নতুন ধর্ম, এটা একটা নিউ ধর্ম। ঠিক আছে, তো সেই নিউ ধর্মটার মধ্যে মানে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের কিছু মিক্সচার করা ছিল। এতই বুদ্ধিমান লোক ছিল, কেবলমাত্র 18টা লোককে এই ধর্মটা দিয়েছিল। কিন্তু ওরা তো অনেক পাওয়ার ছিল, ও চাইলে ওর পুরো মুঘল যে রাজ্য ছিল সেখানে কিন্তু এই ধর্মটা প্রচার করতে পারতো, কিন্তু করেনি। ঠিক আছে, ওইরকম আমিও তোমাদেরকে ওরকম একটা মানে ইয়ে দিচ্ছি আর কি। তো জোর জবরদস্তি কিছু নেই, চেষ্টা করে দেখবে, জীবন বদলে যাবে, এই আর কি। মানে সুস্থ থাকবো, আর কিছু হবে একদম না? কিচ্ছু হবে না, আচ্ছা। সুস্থ থাকবে, সবকিছু ভালো হবে। হুম। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মানে আমি নিজের উপর ট্রাইড অ্যান্ড টেস্টেড করেছি। এরকম নয় যে আমি কাউকে বলিনি, মানে কাউকে না বলে আগে নিজে আগে উপর অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো, ধরো একটা সিস্টেম আছে, ঠিক আছে, একটা সিস্টেমের ইনপুট যেরকম হয় সেরকম আউটপুট বেরোয়। ঠিক আছে, ইনপুটকে তুমি যদি টেক কেয়ার করো ঠিক করে, তাহলে তোমার আউটপুটটাও পজিটিভ এবং ঠিকঠাক বেরোবে। তো সবসময় চেষ্টা করবে ইনপুটটা যেন ঠিকঠাক জিনিস তুমি ইনপুট হিসাবে নাও। ঠিক আছে, ভুলভাল জিনিস ইনপুট নেবে, ভুলভাল আউটপুট বেরোবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ইনপুটটা ঠিক রাখার। আমারও এক সময় ছিল যখন আমিও মানে পাখি ছাড়া আমারও গাড়ি গড়াতো না, কিন্তু যাই হোক, সময়ের তাগিদে আর শুধু সুবুদ্ধির তাগিদে এটা আমার কাছ থেকে পালিয়েছে, ভালো হয়েছে। আমিও চাইছি যাতে, আমি ঠিক তোমরা যেটাকে ভেগান বলে সেটার কথা বলছি না, কিন্তু ভেগান একটা অন্য জিনিস, যারা শুধু ভেজিটেরিয়ান খায়। হ্যাঁ, ভেগান হতে হ্যাঁ, গেলে তো হ্যাঁ, তাহলে আমাকে ওদের ভেগান প্রচুর প্রোডাক্ট ইউজ করতে হবে, সেটা আলাদাই একটা লাইফস্টাইল। হ্যাঁ, সেটার জন্য তোমার প্রচুর টাকা পয়সার খরচা আছে, আমি তোমাকে টাকা পয়সা খরচা করতে বলছি না। আমি বলছি তোমার খাদ্য তালিকা থেকে একটা খাবারকে বাদ দিয়ে দাও, মিট, যে কোনো ধরনের মিট বাদ দিয়ে দাও, দেখবে লাইফ চেঞ্জ হয়ে যাবে, লিখিত গ্যারেন্টি আছে, একদম লিখিত, সিগনেচার সাইন স্ট্যাম্প দিয়ে করে নাও, এমন করা করে নাও। আমাদের দাদু দিদাদের জেনারেশন বা ঠাকুমাদের জেনারেশনে দেখবে ওরা কিন্তু কখনো চিকেন খেত না। ওরা খেলেও শুধুমাত্র মাটন খেত, আর ওদের বাড়িতেও ইভেন মুরগির ডিম পর্যন্ত ঢুকতো না। মানে তুমি যদি, তোমরা যে যে চিকেন আর মটনের পেছনে, মানে চিকেনের ডিমের পেছনে যে দৌড়টা দেখতে পাচ্ছ, এই দৌড়টা এসছে খুব জোর হলে 40 বছর, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স, বা ধরো রাফলি 20 to 30 ইয়ার্স। এর আগে কিন্তু এত চিকেন পাওয়া যেত না। এই 20-30 ইয়ার্স এর মধ্যে চিকেনের কনজাম্পশনটা এত পরিমাণ মানুষ বাড়িয়ে দিয়েছে। এর আগেকার দিনের লোকজন বাড়িতে চিকেন ঢোকাতে পর্যন্ত দিত না। ঠিক আছে, তারপর আরো একটা জিনিস আছে, যেমন ধরো ফর এক্সাম্পল তোমরা দেখবে টি চা খাও তো, হ্যাঁ, টি কি চা? খেতে ভালো লাগে হ্যাঁ। তো? ও হ্যাঁ। হুম। তো টিটা কি সত্যিকারে ভারতীয়দের খাবার? টিটা আমাদের খাবারই না। টি খেলে কি হয় বলতো? টি হচ্ছে একটা আনওয়ান্টেড এক্সাইটেশন প্রোভাইড করে তোমার বডিতে, যেটা তোমার যে কোনো জিনিসের, ধরো যাদের যাদের অ্যাংজাইটি ইস্যু আছে, যাদের ধরো ব্লাড প্রেশার আছে, ঠিক আছে, এইগুলোকে এই জিনিসটা ফুয়েল করে, বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, অ্যাংজাইটিকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আরো একটা জিনিস আছে,
আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো তোমার এই চা খেলে বেড়ে যায়। আনওয়ান্টেড তুমি মানে অযৌক্তিক ভাবে সেটাকে জোর করে বাড়িয়ে দাও আর কি, এক্সাইটেশন এগুলোকে তোমরা জোর করে বাড়িয়ে দাও। এইটার জায়গায় আমরা কি খেতাম জানো? এটার জায়গায় আমাদের স্টেপল ফুড ছিল, মানে আমরা মানে ব্রিটিশাররা আসার আগে, এ তো ব্রিটিশারদের খাবার, আমাদের খাবার আদা খুবই জল। না, আদা জলের থেকেও ভালো জিনিস খেতাম আমরা। আমরা ছাতু ইউজ করতাম, ছাতু খাওয়া হতো আমাদের এখানে। ছাতু যেটা রেডিলি অ্যাভেলেবেল ছিল, বেঙ্গল গাম যেটাকে বলে, দেখবে গুগলে সার্চ করে বেঙ্গল গাম, ঠিক আছে, ওটাকে খাওয়া হতো, ছাতুকে খাওয়া হতো পেস্ট হিসাবে, যেটা আমরা ধরো ওই সত্যেন্দ্র ছাতু কথা এখন দোকানে কিনতে পাওয়া যায় ওইগুলো। ছাতুর মধ্যে দুটো উপাদান মেশানো হতো, একটা হচ্ছে গুড়, আর একটা মেশানো হচ্ছে তোমার ওই সন্ধি লবণ যেটাকে বলে, সন্ধি লবণ, দেখো সন্ধি লবণ বলে। এই তিনটে জিনিসের মিক্সচার পেটকে খুব ঠান্ডা রাখে, এক নম্বর। আর যে কোনো খাবারের অ্যাপেটাইটকে ইনক্রিজ করে। দেখবে কিছু মানুষজন আছে, দেখবে ওদের থেকে খিদে পায় না বলে, ঠিক আছে, এই ধরনের খাবার খেলে ঘুম থেকে উঠে তোমার অ্যাপেটাইট ইনক্রিজ হয়। অ্যাপেটাইট মানে হচ্ছে তোমার মানে খাবার খাওয়ার ইচ্ছাটা বাড়ে, এবং খাবার খাওয়ার হজম করার ক্ষমতাটাও ইনক্রিজ করে, ঠিক আছে। আরো একটা ধরনের খাবার খাওয়া হতো, সেটা হচ্ছে মধু খাওয়া হতো। আচ্ছা, আর ওই অ্যালোভেরা অ্যালোভেরা খাওয়া হতো, অ্যালোভেরা তো জুস ফর্মে ওটা বানিয়ে খাওয়া হতো অ্যালোভেরা। আর একটা হচ্ছে ইমলি, ইমলি বা ওটাকে বলে হচ্ছে তোমার আমলা বলে, আমলা, ঠিক আছে। এইগুলোকে আমরা খেতাম, মানে আমরা আমরা আমাদের স্টেপল ফুড হিসাবে ঘুম থেকে উঠে এইগুলো খেতাম। ওই কালো চা খেতাম না পোড়ানো, ঠিক আছে, একটা পাতাকে জলের মধ্যে ডুবিয়ে, ঠিক আছে, এগুলো সব ভুলভাল। কিছু কিছু চেঞ্জেস দরকার আছে আমাদের সোসাইটিতে, যেগুলো আমরা ভুল করছি সেগুলোকে আমাদের চেঞ্জ করার দরকার আছে। এরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা উম, ঘুরতে যাওয়ার সময় কি করো? সব থেকে ভালো ড্রেসটা পরো তো, পরো কি পরো হ্যাঁ। না কোনো হ্যাঁ। জায়গায় ঘুরতে হুম। গেলে? আচ্ছা, ধরো তুমি কোনো জায়গায় যদি ঘুরতে যাও তাহলে সব থেকে ভালো ড্রেস পরো। এবার বলো দেখি, যদি ধরো তোমাদের কেউ বললো যে তোমাদের একটা ছবি আঁকবার জন্য, কেউ বলছে তোমার তোমার ছবি এঁকে দেবে, তো সেই জন্য তুমি কি করবে? সব থেকে ভালো জামাটা পরে বসবে, ঠিক কি ঠিক নয়? হ্যাঁ। সে ঠিক সেরকম ভাবে ধরো তুমি তোমার ইতিহাসটা যদি লিখতে চাও, তোমার ধরো জীবন কাহিনী লিখতে চাও, তুমি নিজেই লিখতে চাও, তখন তুমি কি করবে? এমন একজন অথারকে নিয়ে আসবে, নিয়ে এসে তাকে বলবে ভাই ভালো করে লিখবি, ঠিক আছে। তুমি কি চেষ্টা করবে? তুমি সবসময় চেষ্টা করবে যে তোমার যে ডার্ক সাইড গুলো রয়েছে সেই অ্যাসপেক্ট গুলোকে কমিয়ে দেওয়ার বা না রাখার একবারে, ঠিক আছে। ডার্ক সাইড বা এই ডার্কার অ্যাসপেক্ট গুলোকে রিডিউস করে দেওয়া এবং পজিটিভ সাইডকে হাইলাইট করে দেওয়া। চেষ্টা করবে কি করবে না বলো? তুমি হ্যাঁ, যদি করবো। তোমার হ্যাঁ। ছবি লেখাও কাউকে দিয়ে বা নিজেও যদি লেখো, তাহলে এই চেষ্টা করবে তো? দেখো, আমার সঙ্গে একমত তো এই হ্যাঁ, বিষয়ে? হ্যাঁ, করবো। তাহলে তুমি এবার ভাবো তো ভারতবর্ষের ইতিহাসটা কে লিখেছে, যেখানে কেবলমাত্র মুসলিমদের আক্রমণ, ব্রিটিশদের আক্রমণ, কে আমাদের এখানে এসে কোর জামা কাপড় পুড়িয়ে দিয়েছে, ঠিক আছে, কে ধরো বড় বড় বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দিয়েছে, মেরে হত্যা করে দিয়েছে, খুন করে দিয়েছে। আমাদের ভারতের ইতিহাসটা পুরো ডেভাস্টেটেড একটা ইতিহাস। একটা মানুষ যদি তার নিজের বায়োগ্রাফি লেখার সময় তাদের কেবলমাত্র পজিটিভ জিনিসটাকেই উৎখাত মানে মানে শো করার চেষ্টা করে আউটার ওয়ার্ল্ডকে, তাহলে ভারতবর্ষের ইতিহাসটা কারা লিখেছে বুঝতে পারছো? কোনো ভারতীয় ভারতবর্ষের ইতিহাস লেখেনি। ভারতবর্ষকে কালিমালিপ্ত কিভাবে করা যায় এবং ভারতবর্ষের চিন্তা ভাবনাকে, ভারতবর্ষের মানুষজন যাতে ভারতবর্ষ সম্বন্ধে কি বলবো গর্ববোধ না করে, দোজ হিস্ট্রিজ ওয়ার রিটেন বাই আউটসাইডার্স। তোমাকে তোমার যে জীবন কাহিনীটা যদি তোমার সব থেকে বড় শত্রুকে লিখতে দেওয়া হয়, সে তোমার মধ্যে একটা ভালো পয়েন্ট খুঁজে পাবে না, তুমি যতই ভালো লোক হও। তোমার মধ্যে সব থেকে খারাপ পয়েন্টগুলোকে সিলেকশন করবে, দিয়ে একটা তোমার নামে পেপার লিখবে। লিখবে কি লিখবে না? তোমার যে শত্রু হবে সেই তোমার সম্বন্ধে ভুলভাল লিখবে। তো আমাদের ইতিহাসে হুম। যে ভুলভাল কথাগুলো ছবিতে লেখা আছে, আমাদের ইতিহাস যেভাবে আমরা ইতিহাস বইটাকে পড়ি, সেইটা থেকে তোমার কি মনে হয় কোনো 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 স্বাভাবিক মানুষের, কোনো স্বাভাবিক ভারতীয় কি এই লেখাটা লিখেছে? আওয়ার হিস্ট্রি ওয়াজ রিটেন বাই সামওয়ান এলস, নট বাই আস, ঠিক আছে। ওই জন্য ভারতবর্ষের ইতিহাস পড়ার পর তোমার নিজের মধ্যে মধ্যে মনের মধ্যে কোনো গর্ব জন্মায় না, তোমার নিজের মনের মধ্যে কেবলমাত্র হীনমন্যতার জন্ম হয়, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে।
যেভাবে তুমি তোমার বায়োগ্রাফিটা লেখার সময় সবসময় চেষ্টা করবে তোমার নেগেটিভ পয়েন্টগুলোকে রিডিউস করে পজিটিভ পয়েন্টগুলোকে হাইলাইট করার, ঠিক সেই রকম তোমার একটা শত্রু সবসময় তোমার খুঁতটাই খুঁজে পাবে, তোমার হাজার ভালো গুণ থাকলেও খুঁজে পাবে না। ঠিক সেম জিনিসটা ভারতবর্ষের সঙ্গে হয়েছে। ভারতবর্ষের ইতিহাস যারা লিখেছে তারা কেউ ভারতবাসী নয়, তারা ভারতবর্ষকে পছন্দ করতো না, ভারতবর্ষকে ঘৃণা করতো। তো সেই ঘেন্নার দৃষ্টি দিয়ে লিখেছে এবং এমন ভাবেই লিখেছে যাতে ভারতবর্ষের পেজ মানে ভারতবর্ষের ইতিহাস যখন ভারতের উত্তরসূরিরা পড়বে, তারা যখন নিজেদের মধ্যে গর্ববোধের সঞ্চার করতে কোনোভাবে না পারে, সেই জিনিসটা মানে একদম পুরোপুরি কি বলবো লিখিতভাবে ওরা এস্টাবলিশ করে গেছে এই জিনিসটা। ঠিক আছে, তোমার যদি ভারতবর্ষের সংস্কৃতি বা ভারতীয় বিষয় সম্বন্ধে কম জ্ঞান থেকে থাকে, তার জন্য তুমি দোষী নও। এই আমাদের ইতিহাস বইগুলোকে বদলানো হয়নি, যেগুলো সবার আগে বদলানো দরকার। ঠিক আছে, কি পড়াতে গিয়ে কি বলতে শুরু করেছি, না বলবো না এসব কথা বেশি। এইগুলো অ্যাকচুয়ালি কি বলতো, এইগুলো অ্যাকচুয়ালি মানে দেখো কথাটা ঠিক বলেছি কি বলিনি? হ্যাঁ স্যার তোমাদের কি ঠিক মনে হয় বলেছেন, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। কোনো কোনো ভারতীয় হলে কি তার ইতিহাস তারা এরকম ভাবে লিখতো? না। কোনোদিন এরকম ভাবে লিখতো না। তো ওই জন্য ইমিডিয়েটলি উচিত আমাদের ভারতের ইতিহাসটাকে বদল করার। এই যে সারাক্ষণ ওই 600 বছর ধরে মুসলমানরা কি করেছিল, তা কত রকম আক্রমণ করে কত কি ধ্বংস করে দিয়েছে, সেই কাহানি আমার পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কে তৈমুর, কে বাবরের বাবা, নাতি পুতি, ওরা কি করেছে আমাদের জন্য। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা কি পাই, মানে সেইটা পড়ে আমার কি হিস্ট্রি আছে। তোমরা বললে বিশ্বাস করবে না, তোমরা যদি আজকে ইউকের হিস্ট্রি বুক দেখো না, ইউকের হিস্ট্রি বুকে পুরো কলোনিয়াল হিস্ট্রিটা ইরেজ করে দেওয়া হয়েছে। ইউকের যে কলোনিয়াল হিস্ট্রিটা আছে, সেই কলোনিয়াল হিস্ট্রি মানে হচ্ছে যেখানে ওরা গোটা বিশ্বকে কলোনাইজ করেছিল, সেই সেই ইউকে কলোনাইজেশন হিস্ট্রিটা পুরোপুরি বর্তমান ইতিহাসের ইউকে হিস্ট্রি বুক থেকে তুলে দেওয়া হয়েছে। ইউকে মানে আমেরিকাতে এই লন্ডনে যে ইতিহাস বইটা তারা এখন পড়াশোনা করছে বাচ্চারা, সেখান থেকে এই ইউকের কলোনিয়াল পাস্টটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে, সেখানে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কোনো অস্তিত্ব নেই। ইট ইজ এ কজ অফ গ্রেট সেম টু দেম। ঠিক আছে, তাদের কাছে একটা মানে কি বলবো চরম পরিমাণে একটা সেম, যে এরকম একটা অ্যাট্রসিটিস এত কিছু ওরা করেছে আমাদের দেশের উপর। এবং যতজন কলোনিয়াল পাওয়ার ছিল সব কটা দেশ এরকম করেছে। তোমরা আজকে যে ধরো সাউথ আফ্রিকার বা আফ্রিকা কন্টিনেন্টের যে অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থার কারণটা কি জানো? এই অবস্থার একমাত্র কারণ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স? হ্যাঁ, ফ্রান্স। আফ্রিকার যে সামাজিক যে মানে তোমার ধরো যে ইয়ে রয়েছে, অ্যাসেট রয়েছে, ন্যাচারাল অ্যাসেট আছে, সেই ন্যাচারাল অ্যাসেটকে মানে ফ্রান্সিসিরা এমন কাণ্ড করেছিল, সে তাদের ন্যাচারাল অ্যাসেটের ইন ইন মানে একটা দেশ থেকে আরেকটা দেশে, মানে আফ্রিকার দুটো দেশের মাঝখানে ন্যাচারাল অ্যাসেটের ট্রান্সফার করতে গেলে এই ফ্রান্সিসি টাকায় সবার আগে তাকে কনভার্ট করতে হতো, তারপর ফ্রান্সিসি টাকা থেকে আবার তাকে সেখানে কনভার্ট করতে হতো। মানে নিজেদের মধ্যে ট্রানজাকশন করতে পারতো না, এই ফ্রান্সের যে টাকা আছে সেই টাকা আগে কনভার্ট না করলে হতো না। আবার এদের যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটকে বাইরের দেশে বিক্রি করতে গেলেও তারা ফ্রান্সের টাকারই সাহায্য নিত। মানে পুরো সাউথ আফ্রিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলোর যে দুরবস্থা, তার একটা মাত্র কারণ হচ্ছে ফ্রান্স এবং পর্তুগাল, এই ইউরোপিয়ান পাওয়ার্স, যারা আজকে পুরো জায়গাটাকে শেষ করে দিয়েছে। তোমরা যদি এর কলোনিয়াল হিস্ট্রি পড়ো, মানে আফ্রিকাতে যে কি রকম ভাবে লুণ্ঠন হয়েছে তুমি ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না। মানে মানুষ কত রকম ভাবে তো মানে ইয়ে করতে পারে। আর ভারতবর্ষের সঙ্গে যা হয়েছে সে বললে তো তোমরা কান্নাকাটি করবে। ভারতবর্ষের ইতিহাসে মানে ধরো আমি আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো অনুষ্কা আছে আর অঙ্কিকা আছে, ঠিক আছে, আর আমি ধরো দেবাশিস আছি, আর ধরো ম্যাডাম আছে। ঠিক আছে, ভালো করে বুঝবে কি, ম্যাডাম হচ্ছে আমার মাথার উপর, মানে আমি আমি হচ্ছে ম্যাডামের আন্ডারে কাজ করি। ঠিক আছে, এবার ঘটনাটা এরকম ঘটছে, আমি অনুষ্কা বলে একটা দেশে গেলাম। ঠিক আছে, দিয়ে সেখানকার কোনো একটা জিনিসকে আমি নিলাম। ধরো অনুষ্কা বলে যে দেশটা আছে বা অনুষ্কার কাছ থেকে ধরো আমি একটা অনুষ্কার ফর এক্সাম্পল একটা পেন নিলাম। ঠিক আছে,
এবার অনুষ্কার কাছ থেকে যে পেনটা নিলাম, সেই পেনটা তো নিতে গেলে একটা টাকা লাগবে। তো সেই টাকাটা আমি কোত্থেকে নিলাম? সেই টাকাটা আমি নিলাম অঙ্কিকাকে খাটিয়ে। এবার অঙ্কিকা কি করে? অঙ্কিকা অনুষ্কার সাথে কাজ করে, অনুষ্কার দেশেই থাকে, অঙ্কিকা অনুষ্কার দেশেই থাকে। আমি অঙ্কিকাকে খাটালাম, অঙ্কিকাকে খাটিয়ে এই যে পেনের দামটা তুললাম, সেই পেনের দামটা তুলে আমি সেই পেনটাকেও নিয়ে নিলাম, পেনের দামটা তুলে অনুষ্কাকে পে করে দিলাম, এবং সেই পে করার সময় তার কাছ থেকে কিছুটা ট্যাক্সও নিয়ে নিলাম। ভালো করে বোঝো, অনুষ্কার কাছে একটা পেন ছিল, সেই পেনটা নেওয়ার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আমি অঙ্কিকাকে দিয়ে খাটিয়ে রোজগার করলাম। অঙ্কিকা হচ্ছে অনুষ্কার দেশের বাসিন্দা। এবার ওই পেনটা আমি নিজের কাছে নিয়ে নিলাম 1 নম্বর। তারপর যখন টাকাটা আমি পে করছি অনুষ্কাকে, তখন সেইখান থেকে আমি ট্যাক্স নিচ্ছি, আমিই ট্যাক্স নিচ্ছি, দিয়ে পেনটা আর ট্যাক্সের টাকাটা দুটোই আমি ম্যাডামকে পাঠিয়ে দিচ্ছি। নিজের দেশের প্রোডাক্ট তোমার কাছ থেকেই কিনলাম, তোমার লোকজনকে দিয়ে মেহনত করিয়ে তার টাকা উপায় করলাম, এবং সেটা কেনার সময় যে ট্যাক্স হলো তার উপর আমি ট্যাক্স নিলাম, যে ট্যাক্সের টাকাটাও আমি আমার পকেটে করলাম, আবার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটাও আমি নিজের পকেটে ভরে নিলাম, এবং অঙ্কিকাকে দিয়ে খাটিয়েছিলাম, ওই জন্য সেই টাকাটা তো আমার হলোই। দিয়ে সেই দুটো জিনিসকে, ট্যাক্সের টাকাটা আর এই পেনটা দুটোকে আমি ম্যাডামকে দিয়ে দিলাম। এই আচ্ছা। সিস্টেমটা চালাতো হচ্ছে ব্রিটিশাররা। এটা হচ্ছে ব্রিটিশ ক্রাউন, এইটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে? অনুষ্কা হচ্ছে ইন্ডিয়ার দেশ হিসাবে, অঙ্কিকা হচ্ছে তোমার পিপল অফ ইন্ডিয়া, আমি হচ্ছি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, আর ম্যাডাম হচ্ছে ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে এই ব্রিটিশ ক্রাউন যেটা বলে, মানে যে এ রয়েছে সেই। মানে কি পরিমাণে অ্যাট্রসিটিস লোকজনের উপর হয়েছে, তোমরা যদি ইতিহাস পড়ো তখন বুঝতে পারবে, মানে কি পরিমাণ পাগলামো লোকজন করতে পারে আর কি। বুঝতে পারলে এই গল্পটা? বুঝতে পারলে কিরকম ভাবে তোমার উপর শোষণটা হয়েছে? হুম। হ্যাঁ যদি স্যার। যদি ইতিহাসটা আমাদেরকে ইন্টারেস্টিং করে পড়াতো, বলো ভালো হতো না? ইতিহাসটা হ্যাঁ, আমাদের খুব ভুল ভাবে পড়িয়েছে লোকজন, আমরা যার কাছে পাম জানি না। ইতিহাস ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বাট আমরা সেটা ঠিক করে মানে পাইনি। হুম। বা সেরকম লোকজনের ইয়ে পাওনি, সেরকম লোকজন পড়ায়নি যারা সত্যিকারের ইতিহাসটা বুঝতো আর কি। যাই হোক, এটা হয়ে গেল। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক দিয়ে রাখছি, এই অঙ্কটা বাড়িতে চেষ্টা করো। ধরো এরকম একটা আমি অঙ্ক দিচ্ছি, এটা 60 ভোল্ট, এটা 10 ওহম, এখানে 2 ওহম আছে, এখানে 5 ওহম আছে, এখানে 20 ভোল্ট আছে। এইবার তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে যে আহ, এই যে প্রত্যেকটা রেজিস্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটা রেজিস্টার অ্যাক্রসে কতটা পাওয়ার লস হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে? পাওয়ার লস অ্যাক্রস 2 ওহম, 10 ওহম, 5 ওহম। ঠিক আছে, এইগুলো তো হলো 2 ওহম, 10 ওহম, 5 ওহম এই রেজিস্টার, এই রেজিস্টারগুলোর উপর, আর এই 60 ভোল্টের সোর্স, আর 20 ভোল্টের সোর্স, এখানে কত পাওয়ার লস হবে, এই 5টা জিনিস তোমাকে বার করতে বলেছে। পাওয়ার লস অ্যাক্রস বা পাওয়ার ডেলিভার্ড আর পাওয়ার লস্ট অ্যাক্রস 60 ভোল্ট আর 20 ভোল্ট সোর্স, এর অ্যাক্রসে কতটা পাওয়ার লস হবে, এর অ্যাক্রসে কতটা পাওয়ার লস হবে, এর অ্যাক্রসে কতটা পাওয়ার লস হবে, সেটা বার করতে হবে। সোর্সের জন্য পাওয়ার লস বার করার উপায় কি? এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সাপোজ আই, তাহলে এর পাওয়ার ডেলিভার্ড বা পাওয়ার অ্যাকসেপ্টেন্স কত হবে? 60 × I। ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখবে যে সোর্স এর জন্য কারেন্টের ডাইরেকশন এবং লুপের কারেন্টের ডাইরেকশন দুটো যদি সেম হয়, তাহলে কি হবে? পাওয়ারটা ডেলিভারিং হবে। বাট
সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন এবং লুপের মেন কারেন্টের ডাইরেকশন যদি অপোজিট ডাইরেকশনে হয় তখন সেখানে হবে পাওয়ার কনজিউমিং। এটা হচ্ছে পাওয়ার কনজিউমিং, মানে পাওয়ার কনজিউমড হচ্ছে। আর এটা হচ্ছে পাওয়ার ডেলিভার্ড, পাওয়ার ডেলিভার্ড। ঠিক আছে, একটা সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন এবং লুপের কারেন্টের ডাইরেকশন যদি সেম হয় তাহলে সেই সোর্সটা পাওয়ার ডেলিভার করছে। আর কোনো সোর্স যদি সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর কারেন্ট মেন কারেন্টের ডাইরেকশন লুপ কারেন্টের ডাইরেকশন যদি অপোজিট হয় তখন সেখানে পাওয়ার কনজিউমড হচ্ছে। তো এইখানে যদি কারেন্টের ডাইরেকশন, এখানে যদি কারেন্টের মান সাপোজ I1 হয়, এখানে যদি I2 হয়, এটা যদি I3 হয়, সাপোজ এখান দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে I4, এর মধ্যে ধরে নিলাম, তাহলে 60 ইন্টু I আমার কাছে এই 60 ভোল্টের সোর্সের জন্য হবে পাওয়ার। তারপর 20 ইন্টু I4, 20 ইন্টু I4 হবে এর জন্য পাওয়ার। ঠিক আছে, ডেলিভারিং কনজিউমিং সেটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে তোমাকে বার করতে হবে। আর বাকিগুলো কত হবে, I1 স্কোয়ার 2, তারপর এটা কত হবে I2 স্কোয়ার 10, তারপর এটা কত হবে I3 স্কোয়ার 5। ঠিক আছে, এইভাবে প্রত্যেক কটা পাওয়ার লসকে তোমাকে বার করতে হবে এবং ডিটারমাইন করতে হবে যে কোনটা পাওয়ার কনজিউম এবং কোনটা পাওয়ার ডেলিভার। পাওয়ার কনজিউমের কনসেপ্টটা কি, সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর লুপ কারেন্টের ডাইরেকশন অপোজিট। সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর লুপ কারেন্টের ডাইরেকশন যদি সেম হয় তাহলে পাওয়ার ডেলিভার। পাওয়ার ডেলিভারি মানে কি, পাওয়ার ডেলিভারি মানে হচ্ছে সে সোর্স, আর পাওয়ার কনজাম্পশন মানে কি, সে হচ্ছে লোড। ঠিক আছে, সোর্স এবং লোডকে আমরা এইভাবে চিনবো। ঠিক আছে, যে পাওয়ার ডেলিভার করবে সে ভোল্টেজের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন একই দিকে থাকবে। দেখো এই কোশ্চেনটা টুকে নাও, করে সাবমিট করবে। আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, এই অবধি করে নেবে। এই কোশ্চেনটা সলভ করবে, কোশ্চেনটা সলভ করে আমাকে পাঠাবে। তাহলে আজকে কোথা থেকে শুরু হলো, আজকে এইখান থেকে শুরু হয়েছে, 4টে পেজ হয়েছে। তোমরা এই চারটে নয়, এইটা হয়েছিল, এই সলিউশনটা করেছিল। তাহলে 22 থেকে 26। গ্রুপে পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা করো, আমি কিছু অঙ্ক পাঠিয়ে দেবো তোমাদেরকে করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। সমস্ত বলছি অঙ্ক বুঝতে পারছো তো? হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে নেক্সট পড়াটা বৃহস্পতিবার দিন হবে তো? হ্যাঁ বৃহস্পতিবার দিন হবে। বৃহস্পতিবার দিন তাহলে একটু দেরি করে শুরু করব। হ্যাঁ ওই রকমই 8টার সময় শুরু করবো। ঠিক আছে, 8টা, ঠিক আছে, 8:30 নাগাদ থেকে শুরু করে তাহলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক বলবি, আছে। অসুবিধা নেই। হুম। এন্ড করলাম। হ্যাঁ হ্যাঁ স্যার।